দুইজন এসআইয়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা জাকিরুল শেখের। কলকাতায় ঠাকুরপুকুর এলাকায় বসবাসকারী ঠিকাদার জাকিরুল শেখ অভিযোগ করেছেন, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাকে বারবার কাজ বন্ধ করে দিতে চাপ সৃষ্টি করা হচ্ছে। তার দাবি, ঠাকুরপুকুর থানার এসআই প্রসেনজিৎ মণ্ডল এবং এসআই সিদ্ধান্ত ঘোষ প্রথমে চলতি বছরের 15ই আগস্ট তার কাছ থেকে 1 লক্ষ টাকা নেন এবং পরে আবার 3 লক্ষ টাকা দাবি করে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে থাকেন। প্রশ্ন উঠেছে, এটা কি তবে উত্তরপ্রদেশ হয়ে গেল? কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, আর তার অধীনস্থ পুলিশ অফিসারদের বিরুদ্ধে যখন সরাসরি তোলাবাজির অভিযোগ ওঠে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ন্যায় বিচার কোথায়? এটি কি তবে বাংলায়ও ইউপির যে খারাপ অবস্থা তৈরি হচ্ছে? পরিস্থিতি চূড়ান্ত অসহ্য হয়ে উঠলে জাকিরুল শেখ আজ কলকাতা হাইকোর্টে ওই দুই এসআই এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। চলুন দেখে নেওয়া যাক। কিন্তু পুলিশরা বারংবার ওনাকে বারংবার হুমকি দেন এবং তোমার কোমরে দড়ি বেঁধে তোমাকে মিথ্যা মামলা অভিযুক্ত করে এখান থেকে নিয়ে যাব, বারংবার একটি সাধারণ মানুষকে ভয় দেখায়। এগুলো অতএব এখানে তিনি ধর্মের প্রসঙ্গ টেনে এনে বলেন, তোমাদের মতো লোকেদের আমরা এখানে কাজ করতে দেব না, তোমরা এখানে কাজ করে খেটে খেতে পারবে না। মানে থানায় যেন কুকুরের মতো ব্যবহার করছে। উনি বলে 3 লাখ টাকা দিতে হবে, তারপর আমি বিয়ে করব। আমার পাশে যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যক্তির নাম জাকির আলী শেখ। ইনি জাকিরুল শেখ। ইনি মুর্শিদাবাদের একদম প্রান্তিক অঞ্চলের একজন বাসিন্দা। কলকাতায় এসে গত 10-12 বছর থেকে তিনি ল্যান্ড ডেভেলপারের কাজ করেন এবং বিভিন্ন জায়গায় প্রমোটারি কাজ করেন এবং ল্যান্ড ডেভেলপার হিসেবে নিজে সাধারণ মানুষ হিসেবে খেটে খান, নিজের সৎভাবে নিজের দিনের মজুরি যাপন করেন এবং সৎভাবে সৎ নিষ্ঠার সাথে একনিষ্ঠার সাথে তিনি সবসময় সৎ মানুষ হিসেবে থেকেছেন। গত ডিসেম্বর মাসে, গত 24শে ডিসেম্বর ইনি একটি ল্যান্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়া শুরু করে। সেই ল্যান্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়া শুরু করাকালীন ওনার ল্যান্ড ডেভেলপমেন্টে কিছু বাধা দেন লোকাল, উনি ঠাকুরপুকুরের বাসিন্দা এবং ঠাকুরপুকুর জুরিসডিকশনের আন্ডারে তিনি একটি ল্যান্ড ডেভেলপমেন্ট শুরু করেন এবং সেখানকার যিনি এসআই প্রসেনজিৎ মণ্ডল এবং এসআই সিদ্ধান্ত ঘোষ ঠাকুরপুকুর থানা, এরা দুজন এসে এনার কাজে বাধা দেন এবং কাজে বাধা দেওয়ার পরে যথাযথভাবে উনি আলিপুর আদালতে দ্বারস্থ হন এবং আলিপুর আদালত থেকে ওনাকে একটি স্যাংশন প্ল্যান দেওয়া হয়। সেই স্যাংশন প্ল্যানের ডেট হচ্ছে 28/7/2025, অর্থাৎ গত 24/12/24। আচ্ছা, ঠিক আছে। তো সেই ডেটে ওনাকে আলিপুর আদালত থেকে একটি স্যাংশন প্ল্যান দেওয়া হয়। যেই স্যাংশন প্ল্যান অনুযায়ী তিনি নিজের কাজ শুরু করেন এবং তিনি একটি দোতলা G+2 কনস্ট্রাকশনে বিল্ডিং করেন এবং সেই কনস্ট্রাকশন G+3 কনস্ট্রাকশন করাকালীন ওনার কে এসে বারংবার পুলিশ অফিসাররা বারংবার ওনাকে হুমকি দিতে থাকে যে তুমি যদি এই কনস্ট্রাকশন চালু করতে থাকো তাহলে তোমাকে আমাদেরকে ইললিগাল মানিয়ে দিতে হবে। যেই অ্যামাউন্টটা হচ্ছে, প্রথমে ব্যক্তির কাছে 1 লাখ টাকা অ্যামাউন্ট ওনারা দাবি করেন। উনি বলেন আমার কাছে স্যাংশন প্ল্যান আছে, আমরা যদি কাজে বাধা দিতে হয় তাহলে তোমরা কোর্টের অর্ডার আনো, আপনারা কোর্টের অর্ডার আনুন, তাহলে আমি কাজ বন্ধ করব, অযথা আমি নিজের কাজ বন্ধ করব না। কিন্তু পুলিশরা বারংবার ওনাকে বারংবার হুমকি দেন এবং তোমার কোমরে দড়ি বেঁধে তোমাকে মিথ্যা মামলা অভিযুক্ত করে এখান থেকে নিয়ে যাব, বারংবার একটি সাধারণ মানুষকে ভয় দেখায়। এগুলো বলছে পুলিশরা, এসআই ঠাকুরপুকুর থানার পুলিশ এসআই প্রসেনজিৎ মণ্ডল এবং এসআই সিদ্ধার্থ ঘোষ এবং এই দুই ব্যক্তি। এবং এই ব্যক্তি ওসির কাছে যখন দ্বারস্থ হন, ওসির নাম হচ্ছে রাজেশ কুমার সিং। ওসি রাজেশ কুমার সিং ঠাকুরপুকুর থানা, তিনি বলেন যে জাকির যেহেতু ব্যক্তির নাম জাকির, অতএব এখানে তিনি ধর্মের প্রসঙ্গ টেনে এনে বলেন, তোমাদের মতো লোকেদের আমরা এখানে কাজ করতে দেব না, তোমরা এখানে কাজ করে খেটে খেতে পারবে না। অর্থাৎ তিনি বলছেন যে একটা পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক রাজ্য, ভারত একটা গণতান্ত্রিক দেশ, যেখানে সকল ব্যক্তি সমান গণতান্ত্রিক অধিকার, ধর্ম বর্ণ নিরপেক্ষে সবাইকে আমাদের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, সেই সাংবিধানিক অধিকারকে নষ্ট করে পুলিশ অফিসাররা যাদের কাজ রক্ষক হিসেবে কাজ করা, সেই পুলিশ অফিসার আজকে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যক্তির কাছ থেকে 15/8/2025 1 লাখ টাকা ক্যাশ, হার্ড ক্যাশ এই ব্যক্তির কাছ থেকে নেয় তোলাবাজি স্বরূপ। অর্থাৎ পুলিশ এসে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ল্যান্ড ডেভেলপারের কাজ করছে, তার কাছ থেকে তোলাবাজি নিচ্ছে 1 লাখ টাকা। ঠাকুরপুকুর কলকাতার বুকে, এটাও না যে কলকাতা থেকে অনেক দূরে প্রান্তিক কোনো পশ্চিমবঙ্গের গ্রাম্য এলাকায়, একদম কলকাতার বুকে দুজন পুলিশ অফিসার এসে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, তার নাম জাকির, তার ধর্মকে উপেক্ষা করে বারবার তার ধর্ম নিয়ে তাকে হেনস্থা করে তার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে যাচ্ছে এবং সেই 1 লাখ টাকা নিয়ে যাওয়ার পর ধর্মের সমস্যা, অর্থের সমস্যা। সাধারণ মানুষ খেটে খায়, সাধারণ মানুষ কাজ করে খেটে খাওয়ার জন্য, দুটো খাবার জোটানোর জন্য সারাদিনের
তার নিজের দৈনিক খাবার, তার সারাদিনে দিনে মজুরি জোগানোর জন্য। সেই মজুরি জোগানোর জন্য একজন মানুষ যখন সৎ পথে ইনকাম করতে চাইছে, সৎ পথে সে যখন দিন যাপন করছে, তখন এই আমাদের রাজ্যের পুলিশরা এসে বাধা দিচ্ছে। আমাদের রাজ্যের পুলিশরা তার গণতান্ত্রিক অধিকারকে বাধা দিচ্ছে। একটা মানুষকে তার স্বাধীন পেশা, তার যে একটা গণতান্ত্রিক দেশে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে তার পেশা বেছে নেওয়ার অধিকার দিয়েছে। সে যে কোনো পেশাতেই কাজ করুক না কেন। পুলিশের কাজ কি? পুলিশের কাজ যেখানে কোনো ক্রাইম হচ্ছে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে, যেখানে কোনো অফেন্স হচ্ছে, সেখানে গিয়ে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। কিন্তু এইখানে পুলিশ কি কাজ করছে? পুলিশ এসে তোলাবাজি টাকা জোগাড় করছে, সেটা খুদ কলকাতার বুকে ঠাকুরপুকুর থানাতে। এবং ওসি নিজে বলছেন, আমার মাথায় বিজেপির হাত আছে, আমার মাথায় রাজনাথ সিংয়ের হাত আছে, তোমার যা করা করে নাও। এবং এই তারপরে গত 28/10/2025 অর্থাৎ এই অক্টোবর মাসের একদম শেষের দিকে এই ব্যক্তির কাজে আবার বাধা দেওয়া হয়। এই ব্যক্তি নিজের কাজ করছিলেন, তার কাজে আবার বাধা দেওয়া হয় এবং আবার তার কাছে 3 লাখ টাকা দাবি করা হচ্ছে। তাহলে পুলিশ এসে, পুলিশের আসল কাজ কি? মানুষের রক্ষা করা। এখানে পুলিশ কি করছে? ভক্ষকের ভূমিকায় পুলিশ এত তৎপর হয়ে উঠেছে যে একজন সাধারণ মানুষ ল্যান্ড ডেভেলপার হিসেবে যখন কাজ করছে, তার কাছ থেকে তোলাবাজির সংখ্যা হিসেবে কত টাকা নেওয়া যেতে পারে তার উদাহরণ পশ্চিমবঙ্গ পুলিশ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। 1 লাখ টাকা উনি অলরেডি দিয়ে রেখেছেন হার্ড ক্যাশে, যেই টাকা তোলাবাজি টাকা হিসেবে তারা ভোগ করেছেন, এবং এর পরেও সেই ভোগে তাদের হয়নি, তারা আবার 3 লাখ টাকা জোগাড় করছেন। এবং তাকে বলা হচ্ছে, তুমি মুসলমান ধর্মের লোক, তুমি বাংলা কথা বলো, তোমাকে বাংলাদেশি বলে আমরা জেলে ভরবো। এবং যেই আতঙ্ক সারা পশ্চিমবঙ্গের মানুষদেরকে যে আতঙ্কে বেঁধে রেখেছে, সেই আতঙ্ক ওনাকেও দেখানো হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে পুলিশ প্রশাসনের যেই রক্ষক হিসাবে পুলিশ প্রশাসন যেই কাজ করা দরকার, সেই জায়গায় পুলিশ প্রশাসন আজকে কোথায় এসে দাঁড়িয়ে? একটা সাধারণ গণতান্ত্রিক দেশে মানুষ যদি নিজের সৎভাবে কাজ না করতে পারে, মানুষ যদি সৎভাবে নিজের জীবিকাও নির্বাহ না করতে পারে, নিজের পেশা সঠিকভাবে না পালন করতে পারে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? উনি সুপিরিয়র কমিশনারের কাছে উনি অলরেডি কমপ্লেন করেছেন, তার বিরুদ্ধে এখনও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আজকে আমরা মাননীয় মহামান্য কলকাতা আদালতে আমরা রিট পিটিশন ফাইল করেছি। আমরা ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যথাযথ ব্যবস্থা নেওয়ার আমরা সব রকমের প্রচেষ্টা করেছি। আমাদের বক্তব্য হলো যে একটা সাধারণ মানুষ যে একদম প্রান্তিক গ্রাম্য অঞ্চল থেকে উঠে এসছে, কলকাতার বুকে এসে সে নিজের পেশা, নিজের জীবিকা নির্বাহ করছে, তার ধর্মের কারণে কেন তাকে ছোট করা হবে? তার ধর্মের কারণে পুলিশ এসে কেন তার কাছে তোলাবাজি টাকা চাইবে? এবং প্রশাসন এখানে কেন মুখ বন্ধ নীরব অবস্থায় বসে থাকবে? কারণ এই ব্যক্তি প্রত্যেকটা অফিসে গেছেন, যেখানে যেখানে ওনাকে প্রোটেকশন দেওয়া দরকার সেই জায়গায় গেছেন, প্রত্যেক জায়গা থেকে ওনাকে অস্বীকার করা হয়েছে, প্রত্যেক জায়গা থেকে ডিনাই করা হয়েছে, রিজেকশন করা হয়েছে। এবং সকল রিজেকশনের পরে উনি মহামান্য কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আশা করছি আমরা ওনাকে ন্যায় পাওয়াবো। এবং পুলিশের এই যে নিষ্ক্রিয়তা, পুলিশি নিষ্ক্রিয়তা শুধু না, পুলিশি তোলাবাজি, পুলিশি আতঙ্ক এবং পুলিশ মানুষের যে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, এর বিরুদ্ধে যে প্রশাসন নীরব হয়ে আছে, সেই সব কিছুর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। ডেভেলপারের কাজ করি। আমি প্রথমে রাজমিস্ত্রি কাজ করতাম, লেবার কন্ট্রাক্টরে করে করে কিছু পয়সা জমি আমি কিছু ডেভেলপারের কাজ করেছি। ইদানিং আমি 3 বছর কাজও করতে পারি, তো একটা কর্পোরেশনের স্যাংশনে জমা দিয়েছিলাম 24/12/2024 আমি স্যাংশন পাই। সেই কাজটা আরম্ভ করতে গেলে বারবার ডিস্টার্ব করে। ইদানিং আগস্ট মাসে আমি একটা পুলিশের সঙ্গে রফা করে 1 লাখ টাকা দিয়ে আমি কাজটা আরম্ভ করেছিলাম। কাজটা আমি দোতলা পর্যন্ত ঢালাইও হয়ে গেছে। এনি টাইমে আমি ওই দোতলা যেদিন ঢালা হয় তার পরের দিন এসে পুলিশ আমাকে ধমক দিয়েছে। একটা মসজিদের সামনে আমি নামাজ পড়তে যাচ্ছিলাম, মসজিদের সামনেই দাঁড়িয়েছিলাম, উনি আমাকে ডাকলো, ডেকে একটা কাগজ দিল কোর্টের। সেই কোর্টের কাগজে লেখা আছে যে পাশের বাড়ির জানে পজিশনে কোনো ডিস্টার্ব না হয়। এই বাবদ আমি থানাতে মানে মুচলেখাও দিয়েছি যে আমার দ্বারা যেন কোনো ডিস্টার্ব আমি করবো না, এভাবে মুচলেখাও দেখা আছে, সে কাগজও আমার কাছে আছে, থানায় জমা দেওয়াও আছে। উনি বললো বেশি করলে কোমরে দড়িতে নিয়ে টেনে নিয়ে যাবো তোমার পরিবারকে সমেত। সিদ্ধার্থ ঘোষ কে থানার এসআই হবে বা হবে, ধরুন আমরা তো অতটা যাই না, সিদ্ধার্থ ঘোষকে আমি চিনি না, সেই দিনই দেখলাম। তারপর আমি থানাতে, উনি বললো যে কাগজ এসব নিয়ে আসে, আমি কাগজ নিয়ে গেলাম, উনি সেদিন ছিল না, বললো তারপরের দিন 9টার সময় আসবে। 9টার সময়তে গেলাম, উনি বললো আজকে ডিউটিতে আসবে না, কালকে ডিউটিতে আসবে। আমি যথারীতি গেলাম, মানে থানায় যেন কুকুরের মতো ব্যবহার করছে। উনি বলে 3 লাখ টাকা দিতে হবে, তারপর আমি ইয়ে করবো। কিসের জন্য 3 লাখ টাকা? জানি না কিসের জন্য, যেহেতু কাজে উনি বন্ধ করে দিয়েছে, কাজ করতে গেলেই তুলে নেবে। মানে এমন যে আমি একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম ওখানে, 2-3 দিন পর দেখি যে সিসিটিভিটা চলছে না। আমি আবার সিসিটিভিটা লাগাতে গেলে উনি সঙ্গে সঙ্গে কে ফোন করলো, উনি এলো, লোক পাঠালো, এসে ক্যামেরাটাও লাগাতে দিচ্ছে না। তা আমার যে মাল চুরি হচ্ছে, তার ক্যামেরাটা লাগাতে গেলে অসুবিধাটা কোথায়? থানায় গেলাম, কালকে আমার অ্যাডভোকেটকে আমি পাঠাচ্ছিলাম বড়োবাবুর সঙ্গে কথা বলতে, বড়োবাবু কোনো কথাই বলেনি।
মানে যা বলবে সিদ্ধাবাবুর সঙ্গে রফা করতে হবে। আমি কি একটাই ওইখানে মুসলিম প্রমোটার আছি বলে কি কারণ একটা ডিস্টার্ব? আমার কি নাই, আমার লাইসেন্স আছে, আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, আমার সব আছে, তাহলে আমাকে ডিস্টার্ব করছে কিসের জন্য? একটাই পাওয়া যায় তাহলে মুসলিম বলে। এটা কি তাহলে অন্য ওখানকার প্রমোটারদের চক্রান্ত না তো? কি সন্দেহ করছেন? ম্যাডাম, আমার থেকে ওখানে ভালো কাজ কেউ করে না। আমার প্রমোটার হিসাবে কোনো বিন্দু মাত্র দাগ নেই। আর ওখানে মুসলিম প্রমোটার ধরেন আরও আছে, সবে নেমেছে তারা লোক, আর আমি তো বাইরের, আমার তো বাড়ি মুর্শিদাবাদ। আমার তো কেউ ওখানে আমার সাপোর্ট করার লোক নেই। একটা যে লোক যাবে আমার এ কথা বলে সেই লোকটাও আমার নেই। এখন হাইকোর্টে গিয়ে আপনি কি চাচ্ছেন? হাইকোর্ট থেকে আমি এখন আমার রাস্তা বার করে যে আমাকে জানে আমি কাজটা করতে হবে, না তো আমাকে আত্মহত্যা করতে হবে। লোকের ফ্ল্যাট বুক হয়ে গেছে, আমি লোকের পয়সা নিয়ে রেখেছি, আমাকে তো লোক ছাড়বে না। আমি কোথায় যাব? আমি যদি ফ্ল্যাটটা কমপ্লিট করে দিতে না পারি তাহলে তো ছাড়বে না। তার 2 দিন 4 দিন 10 দিন এমনি আমাকে একজন একটা চেক দেবে, সে চেকটা বন্ধ করে দিয়েছে যে কাজ বন্ধ হয়েছে, তুমি চেক ফেরত দাও, আমি ফ্ল্যাট নেবো না। আমি কোথা থেকে টাকা পাবো? তা দিয়ে যা করছে আমাকে গলায় দড়ি দিতে হবে, আমার ফ্যামিলিটা তো ভেসে যাবে। আপনার সমস্ত যে বিল্ডিং যে কন্ট্রাকশন তৈরি করছেন তার সমস্ত পারমিশন সব পারমিশন আমার কাছেও আছে, যদি দেখতে চান আমরা দেখাবো। সব পারমিশন, কোর্টের অর্ডার আছে, আমার 7 কোর্টের অর্ডার আছে যে কাজ করতে দেওয়ার। উনি একটা 2nd কোর্ট থেকে পাশে বাড়ির অর্ডার নিয়ে এসছে যে উনার পজিশনে যে আমি ডিস্টার্ব না করি। থানাকে বলেছে, তো থানায় এসে তো ইনকোয়ারি করবে যে আমি ডিস্টার্ব করছি, তাকে দেখবে। উনি সরাসরি এসে বলছে কাজ বন্ধ করো, নাহলে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবো। আমার নাম জাকিরুল শেখ। দড়ি বেঁধে নিয়ে যাবো এইটাকে সিদ্ধার্থবাবু আমার সামনে, আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম, আমার মাথায় টুপিও ছিল, ওখানে ক্যামেরাও লাগানো আছে। উনি ডেকে আমাকে একটা কাগজ দিল, রিসিভ করালো। আমি বললাম আপনি কিসের জন্য করলো? বলে আমার কাছে কোর্টের অর্ডার আছে। আমি যদি দেখান তাহলে আপনি কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী আমার- বা কলকাতায় আমি সব জায়গায় দিয়েছি। আমি নবান্নতে চিঠি দিয়েছি, লালবাজারে চিঠি দিয়েছি, কমিশনারকে চিঠি দিয়েছি, মানবাধিকার কমিশনে দিয়েছি, মানে আমার যতটুকু জানা ছিল আপনার কেস সবাইকে দিয়েছি। কতদূর এগিয়েছে? হ্যাঁ, যেহেতু আমার কোনো ব্যবস্থা হচ্ছে না, আর যারা ফ্ল্যাট কিনেছে তারা তো আমাকে প্রেশার দিচ্ছে যে কাজ বন্ধ কেন। আমি কী উত্তর দেবো? আমি রোজ বলছি আজকাল করে কাটাচ্ছি, কিন্তু কতদিন কাটাবো এরকম ভাবে? লাস্টে আমি দ্বারস্থ হয়েছি হাইকোর্টের এতে।